আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ইরানকে ঘিরে কঠোর বার্তা, কোণঠাসা করতে ট্রাম্পের নতুন অস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের ছক চূড়ান্ত করল ইরান। যে কোনো আঘাতের ৩ গুণ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি। হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, চাঞ্চল্যকর তথ্য দিল বিবিসি। ফাঁস হল এহুদ বারাক ও এপস্টিনের অডিও বার্তা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২০০ জনের প্রাণহানি। পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী সহ গ্রেপ্তার ৪। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নেই প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরানকে ঘিরে কঠোর বার্তা, কোণঠাসা করতে ট্রাম্পের নতুন অস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের ছক চূড়ান্ত করল ইরান। যে কোনো আঘাতের ৩ গুণ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি। হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, চাঞ্চল্যকর তথ্য দিল বিবিসি। ফাঁস হল এহুদ বারাক ও এপস্টিনের অডিও বার্তা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২০০ জনের প্রাণহানি। পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী সহ গ্রেপ্তার ৪। ইরানকে ঘিরে কঠোর বার্তা, কোণঠাসা করতে ট্রাম্পের নতুন অস্ত্র। ট্রাম্প আবারও ইরানের পেছনে যা হলো তা হয়তো বিশ্বাস করতে পারবেন না। ওমানে যখন চলছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, ঠিক সেই সময়েই ওয়াশিংটন থেকে এলো কড়া বার্তা। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছেন এক নতুন নির্বাহী আদেশে, যার লক্ষ্য সরাসরি ইরান নয় বরং ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলো। অর্থাৎ কূটনীতির টেবিলে কথা চললেও ট্রাম্পের মাথায় ঘুরছে অন্য কিছু। হতে পারে এটাই হয়তো ইরানকে চাপে ফেলার জন্য ট্রাম্পের অর্থনৈতিক চাপের নতুন অস্ত্র। তবে প্রশ্ন আসে, এটাই কি সমঝোতার নতুন পথ, নাকি যুদ্ধের আগেই অর্থনৈতিক অবরোধ? নির্বাহী আদেশ ও শুল্কের হুমকি। ৬ ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে বলা হয়েছে, ইরান থেকে সরাসরি বা পরোক্ষভাবে পণ্য বা সেবা নেয় এমন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। কত শতাংশ শুল্ক তা স্পষ্ট করে বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে ২৫% শুল্কের কথা। ট্রাম্প জানিয়েছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, আর সমঝোতা না হলে পরিণতি খুব খারাপ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওমানে বৈঠক ও অংশগ্রহণকারী। এই পদক্ষেপ এমন সময় এলো যখন ওমানে মুখোমুখি বসেছেন ২ দেশের সিনিয়র কর্মকর্তারা। ইরান প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন প্রতিনিধি দল রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তিনি জানিয়েছেন, বৈঠকটি সম্ভাব্য অগ্রগতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সহায়ক হবে। অর্থনৈতিক শ্বাসনালী চেপে ধরার কৌশল। এই শুল্ক হুমকির সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ইরানের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর: চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। অর্থাৎ ট্রাম্প সরাসরি ইরানকে নয় বরং তার অর্থনৈতিক শ্বাসনালী চেপে ধরার কৌশল নিচ্ছেন বলেই বিশ্লেষকদের ধারণা। তবে হোয়াইট হাউস বলছে, এটি জাতীয় জরুরি পরিস্থিতির অংশ। পরিস্থিতি বদলালে প্রেসিডেন্ট এই আদেশে পরিবর্তন আনতে পারবেন। তাহলে প্রশ্ন একটাই, কি ওমানে কি সমঝোতার দরজা খুলছে, নাকি পর্দার আড়ালে শুরু হয়ে গেছে অর্থনৈতিক যুদ্ধ? কূটনীতি আর চাপ, দুই পথেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র। আর বিশ্ব রাজনীতির এই নতুন দাবার খেলায় সবচেয়ে বড় চালের কেন্দ্রবিন্দু এখন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের ছক চূড়ান্ত করল ইরান। যে কোনো আঘাতের ৩ গুণ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের চূড়ান্ত ছক চূড়ান্ত করেছে তেহরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি হুঁশিয়ারি, যে কোনো আঘাতের জবাব দেওয়া হবে ৩ গুণ শক্তিতে। ইসরায়েলি সম্ভাব্য হামলার আশঙ্কায় আর হাত গুটিয়ে বসে নেই ইরান। তেহরানের উচ্চ পর্যায়ের সামরিক সূত্র জানাচ্ছে, পাল্টা আক্রমণের জন্য অপারেশন ট্রু প্রমিস 3 এর যাবতীয় পরিকল্পনা সম্পন্ন করেছে দেশটির রেভলিউশনারি গার্ডস। এবার আর শুধু রক্ষণভাগ নয়, বরং ইসরায়েলের সামরিক ও কৌশলগত অবকাঠামোকে লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে এবারের ছক গতবারের চেয়েও অনেক বেশি জটিল ও বিধ্বংসী হতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন ইরান কোনো উস্কানি দেবে না, তবে আক্রান্ত হলে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। খামেনির ভাষায়, শত্রুপক্ষ যদি 1 গুণ আঘাত করে তবে আমরা 3 গুণ শক্তিতে তার পাল্টা জবাব দেব। এই 3-to-1 ফর্মুলা নিয়ে এখন তোলপাড় বিশ্ব রাজনীতিতে। ইরানের এই হুঁশিয়ারির পরপরই সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও রণতরী পাঠিয়েছে পেন্টাগন। ওয়াশিংটন জানাচ্ছে তারা ইসরায়েলের সুরক্ষায় বদ্ধপরিকর। তবে তেহরানের এই অনড় অবস্থান পুরো অঞ্চলকে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। কূটনৈতিক আলোচনার সব পথ কি তবে বন্ধ, নাকি ইরান ইসরায়েল সরাসরি সংঘাতই এখন সময়ের ব্যাপার? বিশ্ব তাকিয়ে আছে তেহরানের পরবর্তী পদক্ষেপে। হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু কি? মধ্যপ্রাচ্যে অবস্থান করছে সশস্ত্র মার্কিন নৌবাহর, আর ঠিক সেই মুহূর্তে ওমানের মাস্কাটে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরানের তথাকথিত কূটনৈতিক বৈঠক। বাইরে যুদ্ধের প্রস্তুতি, ভেতরে আলোচনার বৃথা চেষ্টা। কিন্তু এই গল্পের আসল কেন্দ্র এখন মাস্কাট নয়, ওয়াশিংটন। কারণ ইরান ইস্যুতে খেলাটা ঘুরিয়ে দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফর কোনো রুটিন কূটনৈতিক সফর নয়, এটা একটা যুদ্ধের এজেন্ডা নিয়ে যাওয়া সফর। ওমানে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার ঠিক একদিন পরই নেতানিয়াহুর ওয়াশিংটন যাত্রার ঘোষণা এই টাইমিংটাই সব বলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে তারা উত্তেজনা কমাতে চায়, কিন্তু একই সঙ্গে পারস্য উপসাগরে জড়ো করছে মার্কিন রণতরী ইউএসএস এব্রাহিম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার। প্রশ্ন উঠছে, এটাই কি শান্তির ভাষা? ইসরায়েলি পত্রিকা মারিফ জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সামনে 5টি দাবি রেখেছে, যেগুলো কোনো আলোচনার শর্ত নয়, বরং সরাসরি আত্মসমর্পণের নির্দেশ। 1. ইউরেনিয়াম হস্তান্তর। 2. পারমাণবিক স্থাপনা ধ্বংস। 3. ব্যালিস্টিক মিসাইল পরিকল্পনা শেষ। 4. মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রভাব ছিন্ন করা। 5. সরাসরি মার্কিন নির্দেশনা মানা। এগুলো আলোচনা নয়, এগুলো আল্টিমেটাম। আর এই আল্টিমেটামের পেছনে যিনি সবচেয়ে বেশি চাপ দিচ্ছেন তিনি বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন ইরানের সঙ্গে কোনো চুক্তি তিনি মানবেন না যদি সেখানে ব্যালিস্টিক মিসাইল পরিকল্পনা এবং ইরানের সামরিক শক্তি নিয়ন্ত্রণের বিষয় না থাকে। ওমানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় এই ইস্যু বাদ পড়েছে, আর সেখানেই ইসরায়েলের অস্বস্তি। নেতানিয়াহুর ওয়াশিংটন যাওয়ার উদ্দেশ্য একটাই, ট্রাম্পকে কঠোর পথে ফেরানো। মনে রাখতে হবে এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের গত 1 বছরে নেতানিয়াহুর 7ম মার্কিন সফর। এবার তিনি একা যাচ্ছেন না, সঙ্গে যাচ্ছেন ইসরায়েল বিমান বাহিনীর হবু প্রধান। এটি কোনো কূটনৈতিক সংকেত নয়, বরং একটা সামরিক বার্তা। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় নিজেদের ভূমিকা নিয়ে আত্মতৃপ্ত। তারা ভাবছে চাপ দিলেই ইরানের সরকার ভাঙবে, দেশ নত হবে। কিন্তু এখানেই মারাত্মক ভুল। মিডল ইস্ট আই সম্পাদক ডেভিড হার্স্ট বলছেন, সামরিক চাপ দিয়ে ইরানকে দমন করার ভাবনা শুধু ভুল নয়, এটা ভয়ঙ্কর। কারণ ইরান চাপের কাছে নতি স্বীকার করে না, জবাব দেয় আগুনে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, নেতানিয়াহু সফরের পর কি হবে? ওমানে চলমান আলোচনা কি টিকে থাকবে, নাকি ওয়াশিংটনে বসেই তার মৃত্যু লিখে ফেলা হবে? ট্রাম্প বলছেন ইরান চুক্তিতে আগ্রহী, কিন্তু ইসরায়েল বলছে ইরানের শক্তি না ভাঙলে কোনো চুক্তির মূল্য নেই। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। ওমানে কথা হচ্ছে শান্তির, আর ওয়াশিংটনে লেখা হচ্ছে যুদ্ধের নকশা। সেই নকশা হাতে নিয়েই যুক্তরাষ্ট্রে পা রাখতে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফাঁস হল এহুদ বারাক ও এপস্টিনের অডিও বার্তা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গেল সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের বিপুল সংখ্যক নথিপত্র প্রকাশ করে। এতে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক ও এপস্টিনের মধ্যকার কথোপকথনের অডিও রেকর্ডিংও ছিল, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
প্রকাশিত রেকর্ডিং অনুযায়ী এপস্টিনকে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন যে ইসরায়েলের আরও 10 লক্ষ রুশভাষী অভিবাসী প্রয়োজন। তার ভাষায়, আগের তুলনায় এখন কর্তৃপক্ষ আরও বেশি বাছাই করে অভিবাসী নিতে পারে এবং অনেক বেশি কার্যকরভাবে মান নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশ্লেষকদের মতে এতে অধিকৃত ফিলিস্তিনের জনসংখ্যার প্রভাব কমানোর চেষ্টা, পাশাপাশি ইহুদি সমাজের ভেতরে প্রথিত রাষ্ট্রবেদী মানসিকতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। এপস্টিনের সঙ্গে তারিখবিহীন এক বৈঠকে সাবেক ইসরায়েলি নেতা বলেন যে তার দেশ সহজেই আরও 10 লক্ষ রুশভাষী অভিবাসী গ্রহণ করতে পারে, যা স্পষ্টতই শ্বেত-বর্ণ স্লাভ জনগোষ্ঠীর প্রতি ইঙ্গিত। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকেই অভিবাসনের প্রধান উৎস ছিল পূর্ব ইউরোপের আশকিনাজি ইহুদি এবং মধ্যপ্রাচ্য ও নর্থ আফ্রিকা থেকে আসা সেফারদি ইহুদি। প্রকাশিত অডিওতে এহুদ বারাককে সেফারদি ইহুদিদের নিয়ে অবমূল্যায়নমূলক মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, ইসরায়েল যথাসাধ্য করেছে এবং উত্তর আফ্রিকা বা আরব দেশগুলো যেখান থেকেই হোক ইহুদিদের আনা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে 2009 সাল পর্যন্ত প্রায় 10 লক্ষ প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের অভিবাসী ইসরায়েলে ঢুকেছে। তাদের রাজনৈতিক প্রবণতা ছিল মূলত ডানপন্থার সঙ্গে মিল রেখে চলা। অডিওতে এহুদ বারাককে আরও বলতে শোনা যায়, আমি মনে করি আমাদের বিয়ে, মৃতদেহ সংস্কার এবং অন্যান্য বিষয়ে অর্থোডক্স রেবাইতন্ত্রের একচেটিয়া আধিপত্য ভাঙতে হবে এবং একই সঙ্গে একজন ইহুদির সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রেও এই আধিপত্য ভাঙতে হবে। ইসরায়েলের সরকার বহু দশক ধরে দেশে অভিবাসন উৎসাহিত করে এসেছে। বিশেষ করে আমেরিকান এবং ফরাসি ইহুদিদের স্বাগত জানানো হয়। এদের মধ্যে অনেকে অবৈধ বসতি স্থাপন করে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জমির ওপর আধিপত্য বিস্তারের সঙ্গে যুক্ত হয়ে যায়, যেখানে ঐতিহাসিকভাবে তাদের আগের কোনো সম্পর্ক নেই। এপস্টিনের নথিতে এই বিষয়গুলো আসার পর ইসরায়েলের বর্ণবাদী ও জনতান্ত্রিক নীতিগুলো বিশ্বজুড়ে সমালোচনার মুখোমুখি পড়েছে। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় 200 জনের প্রাণহানি। নাইজেরিয়ার মধ্যাঞ্চলের কুয়ারা ও উত্তরাঞ্চলের কাতসিনা রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলিতে বন্দুকধারীদের পৃথক হামলায় প্রায় 200 জন নিহত হয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই নারকীয় হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে নারী ও শিশুসহ বহু সাধারণ নাগরিক রয়েছেন। স্থানীয় আইন প্রণেতা, বাসিন্দা ও পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। মধ্যাঞ্চলের কুয়ারা রাজ্যের ওরো ও নুকু গ্রামে চালানো হামলায় নিহতের সংখ্যা 170 ছাড়িয়ে গেছে। স্থানীয় সংসদ সদস্য সাইদু বাবা আহমেদ জানিয়েছেন, বন্দুকধারীরা বাসিন্দাদের ঘিরেও করে তাদের হাত পেছনে বেঁধে নির্মমভাবে হত্যা করে। হামলাকারীরা গ্রামবাসীর বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয় এবং গবাদি পশু লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মূলত উগ্রবাদী গোষ্ঠী, যারা দীর্ঘ সময় ধরে গ্রামবাসীর উপর নির্যাতন চালায়। গ্রামবাসী তাদের শরিয়া আইন মেনে চলা এবং নাইজেরীয় সরকারের প্রতি আনুগত্য ত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা নির্বিচারে গুলি চালানো শুরু করে। অন্যদিকে উত্তরাঞ্চলের কাতসিনা রাজ্যেও বন্দুকধারীরা বাড়ি বাড়ি গিয়ে হামলা করে অন্তত 21 জনকে গুলি করে হত্যা করে। এই হামলার মাধ্যমে স্থানীয় গ্রামবাসী ও আসামস্ত্র চক্রের মধ্যে চলা দীর্ঘ 6 মাসের একটি শান্তি চুক্তি ভেঙে পড়ল। নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা প্রায়ই সশস্ত্র গোষ্ঠীদের চাঁদা এবং খাবার দিয়ে শান্ত রাখতে চেষ্টা করেন, কিন্তু সেই ব্যবস্থাও এখন হুমকির মুখে। নাইজেরিয়ার সামরিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর নাইজেরীয় সরকারকে সাধারণ নাগরিকের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার জন্য কঠোর সমালোচনা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত 25শে ডিসেম্বর মার্কিন বাহিনী নাইজেরিয়ায় একটি বিমান হামলাও পরিচালনা করেছিল। বর্তমানে নাইজেরীয় সরকার ওয়াশিংটনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সুরক্ষা বৃদ্ধিতে কাজ করছে বলে দাবি করলেও সাম্প্রতিক এই গণহত্যাকাণ্ড দেশটির সুরক্ষা ব্যবস্থার চরম ভঙ্গুরতাকে পুনরায় সামনে এনেছে। পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় 200 জনের প্রাণহানি। নাইজেরিয়ার মধ্যাঞ্চলের কুয়ারা ও উত্তরাঞ্চলের কাতসিনা রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলিতে বন্দুকধারীদের পৃথক হামলায় প্রায় 200 জন নিহত হয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই নারকীয় হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে নারী ও শিশুসহ বহু সাধারণ নাগরিক রয়েছেন। স্থানীয় আইন প্রণেতা, বাসিন্দা ও পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। মধ্যাঞ্চলের কুয়ারা রাজ্যের ওরো ও নুকু গ্রামে চালানো হামলায় নিহতের সংখ্যা 170 ছাড়িয়ে গেছে।
গেছে। স্থানীয় সংসদ সদস্য সাইদু বাবা আহমেদ জানিয়েছেন, বন্দুকধারীরা বাসিন্দাদের ঘিরেও করে তাদের হাত পেছনে বেঁধে নির্মমভাবে হত্যা করে। হামলাকারীরা গ্রামবাসীর বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয় এবং গবাদি পশু লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মূলত উগ্রবাদী গোষ্ঠী, যারা দীর্ঘ সময় ধরে গ্রামবাসীর উপর নির্যাতন চালায়। গ্রামবাসী তাদের শরিয়া আইন মেনে চলা এবং নাইজেরীয় সরকারের প্রতি আনুগত্য ত্যাগের প্রস্তাব